আসসালামু আলাইকুম। অপরাধী ভালোবাসা গল্পের ৫১ নম্বর পর্ব। চলুন গল্প শুরু করা যাক। তখন রাত নেমেছে ধরণীর বুকে। বেহরুজ বেগম পাথরের মতো বসে আছেন ছেলে মেয়েদের পাশে। অর্ণ মেহরাবকে দিয়ে কায়নাতের নাম্বার ট্র্যাক করিয়েছে। অর্ণর চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো, হাতের ফোন বারে বারে টি টেবিলের সাথে খটখট শব্দ করছে। হঠাৎ অর্ণর ফোন বেজে উঠল। অচেনা নাম্বার দেখে মুহূর্ত নষ্ট না করে কল রিসিভ করল। ওপাশ থেকে বিকট হাসির শব্দ শুনে চোয়াল শক্ত হল অর্ণর। দাঁত চেপে বলল, বাস্টার্ড। ভেরেস্কো হিসিয়ে বলল, অর্ণ চৌধুরী, মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার বউ কিন্তু আমার ঘরে, আমার বিছানায়। কুয়ার বাচ্চা, ওর গায়ে একটা টোকা পড়লে তোর শরীরের প্রতিটা হাড় আলাদা করে ফেলব, এমনভাবে ছিঁড়ে ফেলব তোর মাও চিনতে পারবে না তোর লাশ। কুল ডাউন, এত হাইপার হচ্ছ কেন? এখনও তো ছুঁইনি, এখন ছুব। ভেরেস্কো হঠাৎ কল কেটে দিল। অর্ণ তাড়াহুড়ো করে উঠতেই স্বার্থ, মেহরাব ও আদাল ভাইয়ের পিছু নিল। কায়নাত পিটপিট করে চোখ খুলে দেখে চারপাশটা কেমন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। মাথা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। হঠাৎ কারোর হাসির শব্দ শুনতেই চুইকে উঠল। তাড়াতাড়ি সামনে তাকাতেই নজরে এলো ভেরেস্কোর মুখশ্রী। কেঁপে উঠল মেয়েটা। নিজের দিকে তাকিয়ে দেখল গায়ে বোরকা নেই আর না ওড়না আছে। কায়নাত দুহাত দিয়ে বুক শক্ত করে ঢেকে নিল। চোখে ভয় থাকলেও দৃষ্টিতে একরকম দৃঢ়তা জমে উঠল। ভেরেস্কো কুকুরের মতো হেসে উঠল। নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুনলাম আপনার জামাই নাকি আপনার কাছে আসে না, আজ আমি আসি, আদর করব, ভালোবাসব। কায়নাতের চোখ লাল হয়ে উঠল। দাঁত চেপে মুখ তুলল সে। তারপর ঠোঁটের কোণে বিদ্রুপের মুচকি হাসি ফুটিয়ে বলল, আপনি একদম ঠিকই বলেছেন। আমার জামাই আমার কাছে আসলেই বোধহয় ওনার শরীর চুলকায়। আমায় দেখেও দেখে না। আপনার মতো এত রসকস নেই ওনার মধ্যে। কাছে আসুন। ভেরেস্কোর চোখে লোভের ঝিলিক ছড়িয়ে উঠল। সে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে এলো। তাহলে আজ আমি... হঠাৎ কায়নাত সিংহিনীর মতো ঝাঁপিয়ে উঠল। গুটিয়ে রাখা হাঁটু এক ঝটকায় সোজা করে ভেরেস্কোর পুরুষাঙ্গে সজোরে আঘাত করল। ভেরেস্কোর বিকট চিৎকারে ঘরের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। শরীর বাঁকিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। হাত দিয়ে তলপেট আঁকড়ে ধরল। কায়নাত নিঃশ্বাস নিতে নিতে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন ভয়ের কোনো ছাপ নেই, বরং রক্তিম দৃষ্টি। সে দাঁত চেপে থুতু ছড়ে বলল, শুয়োরের বাচ্চা, তুই ভেবেছিস আমি অসহায়? মরলেও আমার ইজ্জত তুই নিতে পারবি না। কায়নাত নিচু হয়ে নাক চিটকে চিমটি কাটল সেই জায়গায়। বেয়াদব, চরিত্রহীন লোক একটা। ভেরেস্কো যন্ত্রণায় ছটফট করছে। আর ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে অর্ণর বজ্রকণ্ঠ শোনা গেল। এরপর দরজা ভাঙার শব্দ। কায়নাত সুযোগ বুঝে ফের একই জায়গায় লাথি মারতেই ভেরেস্কোর চোখ মুখ রক্তবর্ণ ধারণ করল যন্ত্রণায়। দরজা ভেঙে অর্ণ, মেহরাব, স্বার্থ ও আদাল প্রবেশ করল। অর্ণ কায়নাতকে দেখেই মুহূর্ত সময় নষ্ট না করে ঝাপটে জড়িয়ে ধরল। এলোমেলো হাত কায়নাতের আননে বুলিয়ে অস্থির কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? তোমার কিছু হয়নি তো? এ মেয়ে, কথা বলো না কেন? কায়নাত অর্ণর অস্থিরতা দেখে হঠাৎ ডুকরে উঠল। স্বার্থ ভেরেস্কোকে ধরেই এলোপাথারি থাবা বসাচ্ছে। আদাল ভাবির গায়ে ওড়না না দেখে আশেপাশে চোখ বুলিয়ে দেখল কিছুই নেই। সে গায়ের শার্ট খুলে অর্ণর নিকট এগিয়ে দিয়ে বলল, ভাবিকে দাও ভাইয়া। অর্ণ কায়নাতের শরীর ঢেকে দুগাল আবদ্ধ করে বলল, কথা বলো, ও কিছু করেছে? ছুঁয়েছে তোমাকে? কায়নাত মাথা নাড়িয়ে বলে, তার আজই ভেঙে দিয়েছি। কি ভেঙেছ? ডিম। মেহরাব ক্রুকুচিয়ে ভেরেস্কোর দিকে তাকিয়ে বুঝে গেল সব কিছু। আতঙ্কিত চোখে অর্ণর সাথে চোখাচোখি হল। মেহরাব শুকমা ঢোক গিলে বলল, গুড জব। ফিউচারে আবার তোমার জামাইয়ের বংশের বাতি নিভিয়ে দিও না। অর্ণর দিকে তাকিয়ে বলল, তোর বউ বহু ডেঞ্জারাস, তোর ডিম ঠিকঠাক আছে? অর্ণ দাঁত কটমটো করে তাকালো। বাইরে থেকে তখন পুলিশ ফোর্সের মধ্যে থেকে রোহান আসতেই মেহরাব বলল, ধরেছিস? রোহান মাথা ঝাঁকিয়ে বলল, ভেরেস্কো বাংলাদেশে কি করে? অর্ণ ওকে থামিয়ে দিয়ে আদালকে বলল, তোর ভাবিকে নিয়ে যা। কায়নাত অর্ণর হাত শক্ত করে ধরে বলল, আমি যাব না, কোথাও যাব না। অর্ণ শান্ত কণ্ঠে বউয়ের মাথায় হাত রেখে বলল, তুমি যাও, আমি এক্ষুনি চলে আসব। কায়নাতকে নিয়ে আদাল প্রস্থান করতেই অর্ণ হাঁটু মুড়ে ভেরেস্কোর সামনে বসল। তীক্ষ্ণ চোখে প্যান্টের চেইনের দিকে তাকিয়ে ফের বদন পানে দৃষ্টি রেখে বলল, তোমার মা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন বলে আমি এতদিন চুপ ছিলাম। তোমার বাপ আর ভাই তো পুরুষ হওয়ার যোগ্যই না। নারী দেহ দেখলেই তাদের জিহ্বা দিয়ে লালা ঝরে। অর্ণ ভেরেস্কোর চোয়াল চেপে ধরে দাঁত পিষে বলল, তোর মা তোর কুকীর্তির কথা জানে? জানলে কি হবে ভেবেছিস? ভেরেস্কোর কথা বলার মতো শক্তি নেই। ব্যথায় ছটফট করে ফ্লোরেই দাপাদাপি করছে।
অর্ণ ঘাড় ঘুরিয়ে সার্থকে বলল, দেখ তো ছুরি আছে নাকি আশেপাশে। রোহান আতকে উঠে বলল, দেখ আমার চাকরি খাবি না তুই, শালা আমি আছে কি করতে। অর্ণ ওর কথায় পাত্তা না দিয়ে সার্থকে বলল একটা ছুরি নিয়ে আসতে। সার্থ নিচ থেকে একটা ধার ছাড়া ছুরি এনে অর্ণর হাতে দিতেই মেহরাব ভেরেস্কোর মুখ চেপে ধরল। অর্ণ দাঁত চেপে বলল, তোর দাঁত না থাকলে কামড়াবি কি করে। চৌধুরী বাড়িতে থমথমে পরিবেশ। কায়নাত চুপটি করে শাশুড়ির ঘরে বসে আছে। বেহরুজ বেগম দোয়া দুরুদ পড়ে মাথায় ফুঁ দিয়ে দিয়েছেন। ভেরেস্কো হসপিটালে ভর্তি, রোহানি তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। পুরুষাঙ্গ কেটে ফেলায় জ্ঞান হারিয়েছে আর ফেরেনি। রাত তখন অনেক। মাশফিক চৌধুরী সব জানার পর অর্ণর সাথে রাগারাগি করেছেন ভীষণ। বাড়ির ড্রাইভারকেও ছাড় দেননি। বেহরুজ বেগমের ঘরে কিছু সময় পর অর্ণ এসে কায়নাতকে নিজের ঘরে নিয়ে এলো। কায়নাত বারান্দার বেটের চেয়ারে পা উঠিয়ে বসে বাইরে তাকিয়েছিল। আজ যদি কিছু খারাপ হয়ে যেত তার সাথে, নিজের যত্ন করে আগলে রাখা ইজ্জতটুকুও থাকত না। লোকটা তার চুল দেখেছে, ওড়না ছাড়া পুরো সর্বাঙ্গ দেখেছে, নোংরা দৃষ্টি দিয়ে শরীরটা অপবিত্র বানিয়েছে। কায়নাতের বুক ভার হয়ে এলো, চোখে চিকচিক পানি। তখন নিঃশব্দে বারান্দায় পা রাখল অর্ণ। দেখল কায়নাত দেয়ালে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে কায়নাতের একটু কাছে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে হাগু মুড়ে বসল। হঠাৎ অর্ণকে এভাবে পায়ের কাছে বসতে দেখে কায়নাত চমকে উঠল। আল্লাহ, আপনি এখানে বসলেন কেন? অর্ণ কায়নাতের ছোট দুই হাত নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে কায়নাতের চোখে চোখ রাখল। হাতে আলতো হাত ঘষে বলল, আই এম সরি, ইটস অল মাই ফল্ট। কায়নাত কেন যেন কোনো জবাব দিতে পারল না। অর্ণ শক্ত করে হাত দুটো ধরে বলল, ভেরেস্কো আমার অনেক আগের পরিচিত। আমি যেখানে জব করি সেই অফিসের পার্টনারশিপে ছিল ওর মা। মহিলা ভীষণ ভালো। ওনার হাজব্যান্ড অ্যান্ড ছোট ছেলে দুজন মিলে আমার একটা মেয়ে ফ্রেন্ডকে। অর্ণ থামল, কণ্ঠ ভারী হয়ে আসছে। সে শুকনো ঢোক গিলে বলল, ওর বাবা মারা গেছে, কিন্তু ওর ভাইয়ের জেল হয়েছে। ভেরেস্কোর সাথে আমার শত্রুতা তখন থেকেই হয়। পড়শির সাথে আমার সম্পর্ক থাকায় ও পড়শিকেও লোভ দেখিয়ে নিজের করে নেয়। তোমায় বিয়ে করার পর তোমার দিকেও নজর দেয়। আমি চাইলেই ওর ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সত্যি আমি ভাবিনি ও তোমার শরীরে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখাবে। পড়শির কথা শুনে কায়নাত বলল, আপনি আজও পড়শিকে ভালোবাসেন? না। কায়নাত চেয়ার থেকে নেমে অর্ণর পাশে শরীর ঘেঁষে বসল। অর্ণর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল, আজ আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ওই লোকটা আমার শরীরের দিকে তাকিয়েছিল নোংরা দৃষ্টি মেলে। ঠিক তুহিন ভাইয়ের মতো হিংস্র চাহনি ছিল। অর্ণ দুহাতে কায়নাতের ছোট শরীর টেনে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, সরি, আর কখনো কোনো পুরুষের দৃষ্টি তোমার উপর আসবে না। বারান্দার আধো অন্ধকারে কায়নাতের শরীরটা যেন অর্ণর বুকের ভিতর হারিয়ে যাচ্ছিল। তার নরম হাত দুটোকে শক্ত করে মুঠোয় রেখেছিল অর্ণ। বিশ্বাস আছে তোমার স্বামীর প্রতি? কায়নাত চোখ নামিয়ে ধরা গলায় বলল, নিজের থেকেও বেশি। অর্ণর চোখে হঠাৎ এক ঝড়ের আবহ নামল। সে কায়নাতকে বুকের সাথে চেপে ধরে এলোমেলোভাবে কপাল, চোখ, গালে ঠোঁট ছুঁয়ে দিল। প্রতিটা চুমুতে যেন জমে থাকা সব রাগ, কষ্ট আর অস্থিরতা মিশে যাচ্ছিল। কায়নাত শিউরে উঠল, নিঃশ্বাস কেঁপে উঠল বারবার। লজ্জায় সে চোখ বুজে অর্ণর কাঁধে মুখ লুকিয়ে ফেলল। অর্ণ তার আঁচলটা আলগা করে দিয়ে ভারী কণ্ঠে বলল, তুমি হাঁটু সমান হয়েও আমায় এমনভাবে বেঁধেছ যে চাইলেও আর ছাড়তে পারবো না। আমি তোমার দাস, তোমার উন্মাদ, তোমার বন্দী। তুমি ছোট বলেই বুকে আরও বেশি করে জড়িয়ে রাখতে ইচ্ছে করে, যেন দুনিয়ার কেউ তোমার কাছে পৌঁছতে না পারে। তুমি শুধু আমার, আমার, শুধু আমার। কায়নাত যেন কানে ভুল শুনল। অর্ণর এলোমেলো স্পর্শে সেটুকু ভাবার মতো সুযোগ রইল না। আবছা আলোয় দুই নরনারীর ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী ছিল আকাশে জ্বলজ্বল করতে থাকা হাজারো তারা, অর্ধচাঁদ আর শীতলা ঠান্ডা পরিবেশ। অর্ণর উন্মাদনা বাড়ার সাথে সাথে সময় গড়াল। রাতটা যেন নিছুক রাত ছিল না, বরং দুটি আত্মার এক হয়ে যাওয়ার সাক্ষী ছিল। চারপাশ নিস্তব্ধ, কেবল তাদের নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের ধকধকানি আর ভালোবাসার নীরব প্রতিশ্রুতি ভেসে বেড়াচ্ছিল। আঙুলগুলো কায়নাতের মুখমণ্ডল জুড়ে এঁকে দিচ্ছিল অস্থির ভালোবাসা। রাতের বাতাস ঠান্ডা হলেও বারান্দার কোণে তখন এক অদ্ভুত উষ্ণতা জমে উঠেছিল। অর্ণর বুকের ভিতর যেন আগুন জ্বলছিল, আর কায়নাত সেই আগুনে নিজের সব ভয়,
কষ্ট লজ্জা মিলিয়ে দিচ্ছিল নিঃশব্দে। সে রাতে কায়নাত উপলব্ধি করেছিল তার হালাল পুরুষের পাগলামো। বারান্দার আধো আধারে তারা যেন দুজনেই ভুলে গিয়েছিল সময়ের হিসেব। রাত গভীর হতে হতে একসময় চারপাশের সব শব্দ মিলিয়ে গেল, থেকে গেল কেবল তাদের নিঃশ্বাসের গতি, বুকের ধকধকানি আর দুচোখ ভরা ভালোবাসার আবেগ। মধ্যরাতে অর্ণ কায়নাতের কানের কাছে ফিসফিস করে শুধু একটা কথাই বলেছিল, আমার খাঁচায় বন্দি করেছি আপনাকে, কসম করে বলছি মৃত্যুর আগ অবধি আপনার হাত ছাড়ব না। আপনি জানেন না আমি কতটা উন্মাদ আপনার জন্য, মিসেস অর্ণ।